হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা সেট টুটা করব। তো চলো শুরু করা যাক। কি বলছে একের দাগ, তিনটি কাপড়ের দৈর্ঘ্য যথাক্রমে 1.26 মিটার, 1.08 এবং 1.6 মিটার হলে এদের মধ্যে সব থেকে বড় টুকরো কাটা যাবে কোনটি? সব থেকে বড় টুকরো যখন বলবে, মানে এখানে কোশ্চেনটা ঠিকভাবে বলা হয়নি অ্যাকচুয়ালি, মানে প্রত্যেকটা থেকে সবগুলোর থেকে সব থেকে বড় করে কটা কটা, মানে কোন পিসটা বড় করে কাটা যাবে সবার থেকে, যেটা কমপ্লিট করবে। অ্যাকচুয়ালি এরকম বললে এখানে আমরা যে 1.26 মিটার আছে এটাকে আগে সেন্টিমিটারে নিয়ে যাই। 1.26 যেটা মিটার, ঠিক আছে, মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যেতে গেলে কী করতে হয়? আমরা জানি 1 মিটার সমান, 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে কি হবে? শুধু আমরা 100 গুণ করে দেবো। তার মানে দুটো পয়েন্ট যেটা আছে সেটা শুধু উড়ে যাবে। তার মানে 126 সেমি একটা হবে, একটা হবে 108 সেমি, একটা হবে 162 সেমি। তার মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এদের মধ্যে থেকে সব থেকে বড় কমন কোনটা নেওয়া যাবে, ঠিক আছে? তার মানে সেটা আমরা কি জানি, মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে সব থেকে বড় কমন কোনটা যাবে। তার মানে সেটাই হলো আমাদের গসাগু, মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সব থেকে বড়, গরিষ্ঠ মানে বড়, ঠিক আছে, বড়, সব থেকে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা এদের কি বার করবো? গসাগু। তাহলে কি আছে? 126। এখানে উত্তরে যেহেতু সেমিতে আছে এবং পয়েন্ট ছিল ওই জন্য সেমিতে কনভার্ট করলে সুবিধা হবে, ঠিক আছে, ওই জন্য সেমিতে নিয়ে গেলাম। তাহলে কি আছে? 108 আর 162। তাহলে কি এদের এলসিএম বার করবো? প্রথমে কি দিয়ে যাচ্ছে? প্রথমে 2 দিয়ে তো যাচ্ছে, 2 দিয়ে দেখি। তাহলে কি হচ্ছে? 6 2 12, 3 2 6, তারপরে কি 5 2 10, 4 2 8, তারপরে কি 2 দিয়ে করলে 8 2 16, 1 2 1 2। তারপরে এবার দেখো যে সব কটা কিন্তু 9 দিয়ে যাচ্ছে, তাহলে 9 দিয়ে করলে 7 9 63, 6 9 54, 9 9 81। আর কি যাচ্ছে? আর যাচ্ছে না তাদের। তাহলে এদের কমন কি কি গেল? 2 আর 9 কিন্তু কমন নেওয়া গেলো, আর কিছুই কমন নেওয়া গেলো না। তার মানে এদের গসগু কত হবে? 2 × 9 মানে 18, ঠিক আছে। তার মানে 18টাই হবে আমাদের অ্যান্সার। তাহলে কি, মানে অ্যাকচুয়ালি এরকম বলতে চাইছিল যে এরকম তিনটে কাপড় আছে, এদের মধ্যে থেকে কোনটি মানে সব থেকে বড় করে কাপড় কাটা যাবে। তা এটা ছিল 126 সেন্টিমিটার, এটা ছিল 108, এটা ছিল 162, এরকম টাইপের। এখান থেকে যদি 18 18 কাটা যায় তাহলে 126, এটার থেকে 6টা পার্ট হবে, এটার থেকে, আচ্ছা এটার থেকে 7টা পার্ট হবে, এটার থেকে 6টা পার্ট হবে, আর এটার থেকে 9টা পার্ট হবে, 18 18 করে, ঠিক আছে। এটাই আমাদের বলতে চাইছিল, ঠিক আছে। তো নেক্সট চলে যাওয়া যাক, কি বলছে। কেন্দ্রীয় সরকার তিনটি রাজ্য যথাক্রমে এ বি সি কে 2 3 4 অনুপাতের হারে বন্যা ত্রাণের টাকা দিয়েছে। যদি সি 400 কোটি টাকা বেশি পায় এ এর থেকে, তবে বি কত পাবে? তাহলে আমাদের এখানে কি বলছে? এ ইস টু বি ইস টু সি, তার মানে কত? 2:3:4, ঠিক আছে। এখানে কি বলছে? সি বেশি পায়, সি যেহেতু 4 আছে, সি 4 আছে, সি বেশি পাবে এর থেকে, এ 2 আছে। তাহলে কি বলছে? সি বেশি পাচ্ছে কত? 400 কোটি টাকা। তাহলে সি এর সি এর রেশিও কত? 4, বি এর এর রেশিও 2, তার মানে 4 - 2, মানে 2 রেশিওর মান কত? 400, ঠিক আছে। তাহলে আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে যে বি কত টাকা পাবে। তাহলে বি এর রেশিও কত? 3। তাহলে 2 যদি 400 হয় এখানে, তাহলে 3 কত হবে? 400/2 × 3, তাহলে কত? 2 দিয়ে কাটলে 200, মানে 3 2 600। তার মানে আমাদের 600 কোটি টাকা কিন্তু বি পাবে, ঠিক আছে। নেক্সট কি বলছে? তিনটি পদের কর্মচারীগণ 1 2 3 অনুপাতের হারে বেতন পান। যদি তাদের বেতন যথাক্রমে 5%, 10% ও 15% হারে বৃদ্ধি পায়, তাহলে তাদের নতুন অনুপাতের হার কি হবে? এখানে আমাদের যে অনুপাত আছে কি আছে? তিনটি 1:2:3, ঠিক আছে। এবার এদের 5%, 10% এবং 15% করে বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা এখান থেকেই ডাইরেক্ট বৃদ্ধি করবো, কিন্তু এখান থেকে ডাইরেক্ট বৃদ্ধি করতে গেলে এখানে 1-এর থেকে 5% বৃদ্ধি করলে ব্যাপারটা কঠিন লাগছে। সেই জন্য আমরা যদি এটাকে 100 দিয়ে গুণ করি, এটা যেহেতু রেশিও আছে, 100 দিয়ে যদি গুণ করি তাহলে কি কোনো কিছু ফারাক পড়বে আমাদের? পড়বে না। তাহলে আমরা রেশিওটা প্রথম থেকেই এমনভাবেই ধরে নেব যেটা আমাদের সুবিধা হয় বাড়াতে পার্সেন্টেজ। তাহলে এবার কি বলছে? এবার বলছে 5% কিন্তু প্রথমটার বৃদ্ধি পেলো, তাহলে 105% বৃদ্ধি পেলে কত হবে? 105 হবে। তারপরে বলছে যে 10% কিন্তু বি এর বৃদ্ধি পাচ্ছে, 10% বি এর বৃদ্ধি পাচ্ছে। তাহলে 210% কত? 20। তাহলে 20 10% বৃদ্ধি পেলে মানে 220 অ্যাড হবে, মানে 20 অ্যাড হয়ে 220 হবে।
তারপরে কি বলছে 15%, 15% কি থার্ডটার, তাহলে থার্ডটার 15% কত, 3×45, তাহলে 45 মানে কত, এর থেকে 45 যোগ হবে, তাহলে 345 হবে। এবার বলছে যে নতুন রেশিওটা তৈরি হলো এটাই কত আমাদের, তাহলে কি দিয়ে যাচ্ছে, প্রথমে তো 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 5 একে 5, তারপরে কি 4 5 20, 4 5 20, তারপরে কি 5 7 35 যাচ্ছে না, 5 6 30, 30 আর 5 9 45, তাহলে এরপরে আর কি যাচ্ছে, যাচ্ছে না, তাহলে এটাই হলো অ্যান্সার, সেটা কি আছে, অপশন এ, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত 2:3:4, তাদের গুণফল 648 হলে গসাগু কত। তাহলে আমি অনুপাতের হার যদি এক্স ধরি, ঠিক আছে, তাহলে তিনটি সংখ্যা অ্যাকচুয়ালি কি কি হবে, 2x, 3x, 4x, তাহলে এই যে এক্স, এই এক্সটা কি, এক্সটাই কিন্তু গসাগু, কেন, কারণ অনুপাতের হার এক্স ধরলে যে যে সংখ্যা এটা ছিল, এটা সংখ্যা মানে সংখ্যা এটা হয়েছে 2x, 3x, 4x, তাহলে মানে রেশিও আমাদের কখন হয়, যখন সেটা থেকে যা কিছু কমন নেওয়ার ছিল, জিসিডি যদি কমন নেওয়া যায়, গসাগু যদি কমন নিয়ে নেওয়া হয় সবার থেকে, তাহলেই কিন্তু রেশিওর নিম্নস্ট মানে লোয়েস্ট ফর্মটা আসে রেশিও। আনলে এই যে এটা দুই দুই যদি রেশিও 4 6 8 এরকম হতো, এটা কিন্তু মানে অ্যাকুরেট রেশিও না, ঠিক আছে, এরপরেও একটা রেশিও হবে। এবার যদি সংখ্যা দুটো এরকমই হয়, তাহলে এদের মধ্যে যদি লোয়েস্ট রেশিও বলা হয়, তাহলে 2 3 4 এই তো রেশিও, কিন্তু সংখ্যাটা ছিল এটা, ঠিক আছে, তার মানে এদের গসাগু কোনটা, এদের গসাগু কিন্তু 2, কেন, কারণ এটাকে 2 দিয়ে গুণ করলে আমার মেন সংখ্যা এসে যাচ্ছে ওই জন্য, ঠিক আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে গসাগু কিন্তু এক্স। তাহলে এবার বলছে সংখ্যা তিনটে এই যে, আর গসাগু এক্স তো আমি জানি, এবার কি বলছে তাদের গুণফল 648, তার মানে এখানে কি 2x ইন্টু এক্স আর ইন্টু একই হয়ে যাচ্ছে, 2x ইন্টু 3x ইন্টু 4x সমান কত বলছে, 648, তাহলে এক্স এদিকে তিনটে আছে, তার মানে কি এক্স কিন্তু কিউব হয়ে যাবে, তারপরে কি 648 নিচে টোটাল বাই কত হবে, 2 × 3 × 4 হবে, ঠিক আছে, তাহলে একসাথে কাটা যাক, 4 আর 2 একসঙ্গে 8 কাটছি, তাহলে 8 8 64 আর 8 1 8, তাহলে 3 দিয়ে 81 কাটলে 27 হয়, তার মানে আমাদের আসছে কি এক্স কিউব সমান 27, ঠিক আছে, এক্স কিউব সমান 27, তাহলে এক্স সমান কত, এক্স সমান 87 কিউব রুট কিউব করলে 3 হয়, ঠিক আছে, তাহলে এখানে 3টাই হলো আমাদের গসাগু, 3টাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক, কি বলছে, এ ও বি এর বয়সের গড় 9 বছর 4 মাস এবং বি ও সি এর বয়সের গড় 4 বছর 8 মাস, তাহলে এ ও সি এর পার্থক্য কত, তার মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, এ প্লাস বি বাই 2, এদের গড় যদি এরকম হয় বাই 2, আমি একটু এক্সপ্লেন করে করে করছি, ঠিক আছে, 9 বছর 9 ইয়ার অ্যান্ড 4 মান্থ, ঠিক আছে, এটা আর কি বলেছে বি ও সি এর গড়, মানে ওই জন্য 2 দিয়ে ভাগ করছি, তাহলে কি 4 বছর 4 ইয়ার 8 মান্থ, ঠিক আছে, তো আমার কি বলছে এখানে চেয়েছেটা কি, চেয়েছে আমার কিন্তু এ ও সি এর পার্থক্য, তার মানে এ ও সি এর পার্থক্য, ঠিক আছে, তা আমি এখান থেকে আগে এ করে নিই যে এ প্লাস বি সমান কত হচ্ছে, এ প্লাস বি সমান কত হচ্ছে, 2 এদিকে গুণ করলে কত হবে, 18 বছর 4 দুগুণ 8 মাস, ঠিক আছে, আর এদিকে কি হচ্ছে বি প্লাস সি সমান কত, এটা 4 বছর ছিল, তার মানে 4 দুগুণ 8, আর এটা 8 দুগুণ 16 মান্থ, ঠিক আছে, তাহলে 16 মান্থের থেকে 12 মান্থ আমি কমন নিয়ে নিচ্ছি, কমন মানে 12 মান্থ মানে 1 ইয়ার, এর সাথে গুণ করে দিচ্ছি, তার মানে কি হচ্ছে 9 ইয়ার, আর কত বেঁচে থাকছে 4 মান্থ, ঠিক আছে, তাহলে বি প্লাস সি কত হলো 9 ইয়ার 4 মান্থ অ্যান্ড এ প্লাস বি কত হলো 18 ইয়ার 8 মান্থ, ঠিক আছে, এবার আমাদের চেয়েছে কি এ মাইনাস সি, তাহলে দেখো এটার থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে এ মাইনাস সি চলে আসছে, ঠিক আছে, তাহলে আমি বিয়োগ করবো এবার, তাহলে কত হচ্ছে এ প্লাস বি, যদি এরকমভাবে লিখি মাইনাস অফ বি প্লাস সি সমান 18 ইয়ার 8 মান্থ বিয়োগ 9 ইয়ার 4 মান্থ, ঠিক আছে, তাহলে কত থাকছে এটা 9 ইয়ার অ্যান্ড 4 মান্থ, ঠিক আছে, তাহলে কত হলো এটা, এ প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে, তার মানে থাকবে কি এ মাইনাস সি, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি 9 ইয়ার 4 মান্থ, ঠিক আছে, তার মানে এটা কি 9.4 হবে, হ্যাঁ, অবশ্যই হবে না, এটা কিন্তু হবে না 9.4, ঠিক আছে, এখানে 9 ইয়ার 4 মান্থ, তার মানে 4 মান্থটাকে ইয়ারে করতে গেলে 4/12 করতে হবে, ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল
তখন ইয়ার, তাহলে 4/12 মানে 3 দিয়ে কাটবে 9, তার মানে 9×9=3 ইয়ার। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, সেটা হলো কি অপশান এ। অপশান এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট যাওয়া যাক। কি বলছে, 11 জনের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স 28 বছর এবং উইকেট কিপার তার চেয়ে 3 বছর বড়। তাহলে অধিনায়ক ক্যাপ্টেনের বয়স কত বলছে, 28 বছর, এবং উইকেট কিপার বয়স কত বলছে, 3 বছর বেশি, তার মানে 31 বছর। ঠিক আছে, এবার কি বলছে, যদি এই দুজনের বয়স বাদ দেওয়া হয় তবে বাকি খেলোয়াড়দের গড় বয়স সমস্ত দলের গড় বয়সের চেয়ে 1 কম হয়। তাহলে আমি ধরছি যে বাকি দলের গড় বয়স এক্স। ঠিক আছে, তাহলে বাকি আছে কজন, 9 জন বাকি আছে, এক্স যেহেতু দুজন এইজন। ঠিক আছে, বাকি আছে কত, 9 জন, তাদের গড় বয়স এক্স। তাহলে টোটাল কত হবে, 9x টোটাল বয়স। ঠিক আছে, 9x, এটা হবে কি 9x হবে কি বাদ বাকিদের টোটাল বয়স। ঠিক আছে, প্লাস যদি এই যে 28 + 31 এটা দিয়ে দিই, তাহলে এটা কি হলো, এটা কিন্তু সবার বয়স। এটা কি হলো এবার বুঝতে পারছো, 9x, এক্স হলো 9 জনের গড় বয়স। ঠিক আছে, এক্স হলো কিসের, এক্স হলো 9 জনের গড় বয়স। ঠিক আছে, তাহলে 9x মানে কি টোটাল বয়স 9 জনের, তারপরে 28 + 31, এই যে 28 ক্যাপ্টেন, 31 হলো উইকেট কিপারের। তাহলে কি এটা হয়ে গেল কি এবার আমার, এটা এই যে টোটাল হয়ে গেল, এটা হলো টিমের টোটাল বয়স। ঠিক আছে, টিমের টোটাল বয়স। এবার কি বলছে, যে কি বলেছিল, যে যদি ওই দুজনের বয়স বাদ দেওয়া হয় তবে বাকি খেলোয়াড়দের গড় বয়স দলের বয়সের থেকে 1 কম। তাহলে এই যে 9x + 28, তার মানে 9x + 18 × 9, 3 আর 2 5, 59, এটা হচ্ছে টোটাল বয়স। এটা 11 জনের, তাহলে এটাকে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে এটাই হলো টিমের কিন্তু গড় বয়স, টোটাল টিমের গড় বয়স। ঠিক আছে, এটা সমান যেটা হবে কি বলছে এবার, যদি ওই দুজনের বয়স বাদ দেওয়া হয় তবে বাকি খেলোয়াড়দের গড় বয়স সমস্ত দলের গড় বয়স হচ্ছে 1 কম। তাহলে বাকি খেলোয়াড়দের গড় বয়স কত, 9 জন ছিল, প্রথমেই ধরেছিলাম এক্স। তাহলে এই যে এক্স, এটা কি হবে, এক্সটা বাকি খেলোয়াড় থেকে 1 কম, তার মানে কি এখানে 1 কম কিংবা এখানে 1 প্লাস, যে কোনো একটা করলে হলো। মানে এই যে বাকি খেলোয়াড়দের গড় বয়স, তার মানে আমি কি এখানে জাস্ট একটা প্লাস দিচ্ছি। ঠিক আছে, x+1, এটা কেন দিচ্ছি, কারণ এটা ডাইরেক্ট বেরিয়ে যাবে তাই। ঠিক আছে, x+1। ঠিক আছে, তাহলে কি আমার বলতে চাইছি কি, তার মানে এই যে এটা তো বোঝা গেছে যে 1 বছর কম হয়। ঠিক আছে, 1 বছর কম বলে আমি বাকি 9 জনের গড় বয়স এক্স, 1 বছর কম হয় ওই জন্য 1 যোগ করলাম যাতে বাকি 11 জনের সাথে ইকুয়াল করা যায় ওই জন্য। ঠিক আছে, এবার করছি অঙ্কটা। ইকুয়েশন কি বলছে, 9x + 59, 11 দিয়ে গুণ করবো, 11x + 11, তাহলে কত হচ্ছে, 11x ওদিকে যাচ্ছে, তাহলে 11x বিয়োগ 9x কত, 2x সমান 59 - 11, তাহলে x সমান কত, 59 - 11 মানে 48/x ধরেছি 2 নিচে, তার মানে 2 দিয়ে কাটলে 24, x সমান 24। এবার এক্সটা কিসের বয়স, এক্সটা কিন্তু 9 জনের গড় বয়স ছিল। ঠিক আছে, 9 জনের গড় বয়স, তাহলে এই যে 11 জনের গড় বয়স, এই যে প্রথমেই লিখেছি, এই যে ইকুয়েশনটা এই জন্য এমনভাবে লিখলাম যে এটা কিন্তু 11 জনের গড় বয়স। ঠিক আছে, 11 জনের গড় বয়স কত, x+1। ঠিক আছে, তাহলে x আমার 24 বার হয়েছে, তাহলে 11 জনের গড় বয়স কত, 24 + 1, তার মানে 25। 25 কোথায়, 25 অপশন, তাহলে 25 আমাদের গড় বয়স। ঠিক আছে, তো নেক্সট যাওয়া যাক। কি বলছে, একটি ক্লাসে ছাত্রী এবং ছাত্রের অনুপাত 9:6। ঠিক আছে, কি বলছে, ছাত্রী মানে গার্লস টু বয়েজ, এটা কি বলছে 9:16, তাহলে কি বলছে ছাত্রের শতকরা সংখ্যা কত, ছাত্রের সংখ্যা কত আছে এখানে, 16 আছে, 16 কজন আছে টোটাল এই দুটো যোগ করতে হবে, 9 6 15 25, টোটাল এই আছে, তাহলে এটা কত পার্সেন্ট সেটাই বার করতে হবে। তাহলে এই যে 25 দিয়ে 100 কাটলে 4, তার মানে 4 64% হলো আমাদের অ্যান্সার। তাহলে 64% আমাদের কত আছে, ছাত্র আছে। ঠিক আছে, নেক্সট কি বলছে, এ ও বি একটি ব্যবসায় 1,500 টাকা ও 2,500 টাকা বিনিময় করলো। ঠিক আছে, তাহলে এ ও বি, এটা কি বলছে, 1,500 টাকা
এবং 2,500 টাকা বিনিময় করলো। তারা 800 টাকা লাভ করলো, ঠিক আছে? প্রফিট হচ্ছে 800 টাকা। লাভের অর্ধেক দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। লাভের অর্ধেক মানে কত? 400 টাকা। 400 টাকা দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তার মানে এ এবং বি, এ পাবে 200 টাকা, বি পাবে 200 টাকা, ঠিক আছে? তাহলে বাকি কত আছে? বাকি কিন্তু 400 টাকা আছে। 400 টাকা যেহেতু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে এখানে, ঠিক আছে? এ আর বি এর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, তার মানে এই যে সমানভাবে ভাগ করে দিলাম, ঠিক আছে? তারপরে কি বলছে? এবং বাকি অর্ধেক মূল্য তাদের মূলধনের অনুপাতে ভাগ করা হলো। তাদের মূলধনের অনুপাত কত? এটার আমার অনুপাত করতে হবে, তাহলে 1500 ইস্টু 2,500, তার মানে কত? 15 ইস্টু 25, তার মানে 5 দিয়ে কাটলে কত? 3 পাঁচা 15, 5 পাঁচা 25, 5:3, ঠিক আছে? তাহলে বাকি আছে কত? বাকি আছে 400। এটা কি বলছে? অনুপাতের হারে ভাগ হবে। তাহলে এ কত পাবে? এ পাবে 3 বাই টোটাল কত রেশিও? 5 আর 3 8 রেশিও। কত পাবে এবার 400 থেকে? আর বি পাবে কত? এটা হচ্ছে এ। আর বি পাবে কত? বি পাবে 5/8, কতর উপরে? 400-র উপরে। তাহলে এটা কত হচ্ছে? 8 দিয়ে কাটলে 50, 8 দিয়ে কাটলে 50, তাহলে 3 পাঁচা 15, 150। আর বি পাচ্ছে 5 পাঁচা 25, 250, ঠিক আছে? তাহলে এই যে এ 150 পেয়েছে, আর একটা কি 200, এই যে বি 250 পেয়েছে, আর একটা প্রথমেই 200 দিয়ে দিয়েছে, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল এ কত পাচ্ছে? এ পাচ্ছে এই যে 150 আর এই যে 200, কত? 350। আর বি পাচ্ছে কত? এই যে 250 আর এই যে 200, তার মানে 450, ঠিক আছে? তো অপশান এ, অপশান এ হলো কারেক্ট অ্যান্সার আমাদের, ঠিক আছে? নেক্সট কি বলছে? একটি পরীক্ষায় একজন অন্যজন অপেক্ষা 9 নম্বর বেশি এবং তার নম্বর উভয় নম্বরের সমষ্টির 56%। আচ্ছা, তার মানে এখানে তার নম্বরটা এক্স ধরলে সুবিধা হবে, আর এটা হচ্ছে x-9। তো এই একজন হলো এক্স পেয়েছে, সে অন্য একজন, তার নম্বর x-9, ঠিক আছে? তার নম্বর কত? x-9। এবার কি বলছে? তার নম্বর উভয় নম্বরের সমষ্টি 56%। উভয় নম্বরের সমষ্টি কত? এক্স প্লাস x-9, তার মানে কত? 2x-9। উভয় নম্বরের সমষ্টি 2x-9। তাহলে কি বলছে? যে এই 2x-9-এরই 56% এই এক্সটা হবে, ঠিক আছে? মানে বলছে সেই তার নম্বরই। তার নম্বর কত? তার নম্বর এক্স ধরেছি আমি। তাহলে 2x-9 এর কত বলছে? 56/100, 56%। এটা কত? এক্স, ঠিক আছে? তাহলে এবার ক্যালকুলেশন করছি। 56 দুগুণ কত? 112x বিয়োগ 9 ইন্টু 56, এটা এইভাবেই থাক। আর এদিকে কত হচ্ছে? 100 গুণ করলে 100x, তাহলে 100 এদিকে আসছে, কত হচ্ছে? 112 থেকে 100 বাদ দিলে 12x, আর মাইনাস ওদিকে যাচ্ছে, প্লাস হবে, তার মানে 9 ইন্টু 56। দেখলে আমি গুণ করলাম না, কিন্তু এগুলো নিজেদের ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে x সমান 9 ইন্টু 56/12, তাহলে 3 3-কে 9, 3 4 12, 4 দিয়ে কত? 14, তাহলে 3 14 কত? 42, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত? 42। ও সে মানে কে কত পেয়েছিল? এটা হবে কে কত পেয়েছিল। একজন 42 পেয়েছে, এক্স 42, তাহলে আর একজন কত? এর থেকে 9 বিয়োগ কত হবে? 33। এবার দেখো, এবার দেখছি অপশানে, ঠিক আছে? এটা আমি অপশান থেকে করে দিতে পারতাম প্রথমেই। সেটা কি? যখনই থাকবে আমাদের একটু দেখে নিতে হবে যে অপশানগুলো কি বলছে। আমাদের প্রথমে কি বলেছে? একজন নম্বর পায় অন্য নম্বর থেকে 9 নম্বর বেশি, ঠিক আছে? তো এখানে এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 1 আছে, ঠিক আছে? এখানে এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 9 আছে। এখানে এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 25। এখানে এদের মধ্যে ডিফারেন্স কত আছে? কত? 12। তাহলে দেখো এইটাই কিন্তু 9 ডিফারেন্স আছে, এটাই কিন্তু অ্যান্সার। হ্যাঁ, এখানে একটু কে কত পেয়েছিল বলা ছিল না, কিন্তু এটা বুঝতে হবে, ঠিক আছে? তো অপশানসও মাঝে মাঝে কিন্তু এমনভাবে দেওয়া থাকে যেখানে কি আমাদের অঙ্ক করার কোনো প্রয়োজনই হয় না, ঠিক আছে? তো নেক্সট যাওয়া যাক, কি বলছে? যদি এক্স সমান 2/5, ওয়াই সমান 2/7 এবং জেড সমান 2/11 হয়, তবে এর মধ্যে কোনটা ঠিক? ঠিক আছে? তার মানে আমরা কি করতে পারি? কোনো সংখ্যার তাদের মধ্যে কে বড় কে ছোট, আমরা কি ডাইরেক্ট রেশিও বার করলে সেটা সুবিধা হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এক্স ওয়াই জেড এর রেশিও বার করছি। 2/5 আছে রেশিও, 2/7 আছে, এগুলো এক্স ওয়াই জেড পরপর আছে, 2/11। তাহলে রেশিও কি করে করব? প্রথমে আগে 2টা উড়ে যাবে, 1/7 ইস টু 1/11। তাহলে এবার রেশিও কি করে করতে হয়?
এদের এদের কি এলসিএম দিয়ে গুণ করবো, তার মানে কিছুই না, এই যে 5 যেটা আছে এখানে 5টা উড়ে যাবে, উপরে শুধু পরের দুটো গুণ হবে। তার মানে কত, উপরে কত হবে 7 ইন্টু 11 কমা কত হবে, এই কমা বলছি সরি, কত হবে 7 আছে তাহলে 5 ইন্টু 11 হবে, এটাই 1/11 আছে তাহলে 5 ইন্টু 7 গুণ হবে, তাহলে কত হচ্ছে আলটিমেটলি 7 11 77, আবার কমা দিচ্ছি 5 11 55 এস টু 5 7 35। তাহলে কি হচ্ছে, এটা তো আমার এক্স, এটা তো এক্স, এটা ওয়াই, এটা জেড, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এক্স কিন্তু বড় হচ্ছে ওয়াই এর থেকে, ওয়াইও কিন্তু জেড এর থেকে বড় হচ্ছে, কিন্তু এখানে এরকম কোনো অপশানস নেই, সব লেস দেন আছে। তার মানে এটাই উল্টে দাও, কি হচ্ছে জেড ছোট ওয়াই এর থেকে, ওয়াই ছোট এক্স এর থেকে, এটাই উল্টে দাও, তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে এটা কোথায় আছে, অপশান এতে আছে, ঠিক আছে। এই যে সাইন উল্টে গেলে এটাও উল্টে যাবে রিভার্স ভাবে, ঠিক আছে। তাহলে কি বলছে 11 দাগ, 1739 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে 11 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তো এটা নর্মাল কিভাবে করা যায়, যে 1739 এটা আছে, এটাকে ডাইরেক্ট আমি 11 দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। 11 দিয়ে ভাগ করছি, 11 1 11, সরি এখানে লিখি পাশে 1739 এটাকে 11 দিয়ে ভাগ করছি, তাহলে কত 11 দিয়ে 11 1 11, কত থাকছে 6 3 5 11 65, এই 55 8 9 89, তাহলে 8 11 88, ঠিক আছে। এখানে দেখো এক কিন্তু অবশিষ্ট আছে, এখানে এক অবশিষ্ট, রিমাইন্ডার +1, ঠিক আছে। তার মানে আর আমি 10 যোগ করলে সেটা আবার 11 দিয়ে ভাগ হবে নেক্সট, ঠিক আছে। এটা তো আমরা দেখে বুঝতেই পারছি, ঠিক আছে। তার মানে কি 10 আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। এবার এটা এমনি অপশান ট্রাই করলেও হয়ে যেত, ঠিক আছে। এখানে কি বলছে, এতর সাথে কত যোগ, সর্বনিম্ন কত যোগ করলে 11 দিয়ে ভাগ যাবে, এই যে কি আছে 1739, ঠিক আছে। এটা দেখি আগে 11 দিয়ে ভাগ যায় কিনা, আমাদের নিয়ম কি আছে, এটা এবং এটা যোগ করব, 3 এর 1 4, 9 এর 7 16, তাহলে এদের ডিফারেন্স কত 12, তাহলে 12 কি 11 দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে না, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে। তার মানে কি, এটা কেন দেখলাম, কারণ হয়তো কি হতো, এটাই হয়তো 11 দিয়ে ভাগ যেত, তখন কিন্তু 11ই যোগ করতে হতো, ঠিক আছে, তখন এখানে এখন। তাহলে কি বলছে, এটাতে আমাদের এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এবার 17 দিয়ে ভাগ করা, 17 দিয়ে যোগ করা, তার মানে কি 17 মানে 11, এই 17 থেকে 11 বিয়োগ করা, তার মানে 6 6 যোগ করা, আর এদিকে 2 যোগ করা আছে, তাহলে 2 আর 6 যোগ করে করে আমরা দেখব যে 1739 এর সঙ্গে 2 যোগ করলে কত 1741 হয়। এটা আমি এই নিয়মে ট্রাই করে দেখব যাচ্ছে কিনা। আবার এর সঙ্গে কত যোগ করতে হবে 6, তার মানে 1739 এর সঙ্গে 6 যোগ করলে হবে 45, এটাও আমি দেখব, যেমন এই যে 4 আর 1 5, 7 আর 5 12, তাহলে 12 আর 5 ডিফারেন্স কত 7, তাহলে এটাও কিন্তু 11 দিয়ে যাচ্ছে না, এটা 10 দিয়ে করলে এটা চলে যাবে, ঠিক আছে। তো এটা হলো নিয়ম, অপশানস দিয়েও করা যাবে, এরকমভাবেও করা যাবে, ঠিক আছে। যেটা যার পছন্দ, যেটা তার ফার্স্টে হবে সেটাই, ঠিক আছে। অনেক সময় এমন একটা জিনিস হয় যে অনেকের একটা অঙ্ক করে করে, মানে বেসিক নিয়মে করে করে এমন হয়ে গেছে যে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটা কিন্তু মাঝে মাঝে ট্রিক দিয়ে করতে গেলে আবার দেরি হতেও পারে, ঠিক আছে। তো চলো নেক্সটে যাওয়া যাক। কি বলছে, এক ব্যক্তির ওজন 80 কেজি, তিনি প্রতি বছরের প্রারম্ভে তার ওজনের 10% হ্রাস করেন, 2 বছর পর তার ওজন কত হবে। তাহলে 80 কেজি আছে, কিছুই না, 2 বছর পর পর 10% করে হ্রাস পাচ্ছে, 10% করে হ্রাস পাচ্ছে মানে 90/100, আবার 90/100, 2 বছর পর পর 10/10 করে হ্রাস পাচ্ছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এই যে 3টে শূন্য, আর এদিকে 2টো শূন্য, আর এই যে একটা শূন্য, 3টে শূন্য, তাহলে একটা শূন্য বাকি আছে, কি হচ্ছে 9 9 81, 81 81, আর 8 বেঁচে আছে, তাহলে 8 1 8, 8 8 64, তাহলে একটা জিরো বেঁচে আছে, এইখানে হচ্ছে পয়েন্ট, তাহলে তার মানে 64.8 হচ্ছে তার ওজন হবে, ঠিক আছে। তো নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে, এ বি এর তুলনায় 3 গুণ কাজ করে, তার মানে কি বলতে যাচ্ছে, এদের এফিসিয়েন্সি A/B সমান 3/1, যেহেতু এ বি এর তুলনায় 3 গুণ কাজ করে, ঠিক আছে। এবার কি বলছে, এবং
তাই একটি কাজ করতে বি এর থেকে 60 দিন কম সময় নেয়। বি এর থেকে 60 দিন সময় নেয়। এবার আমাদের একটা জিনিস জানতে হবে যে যেটা তাদের কাজ করার, এটা বলে ক্ষমতা। 3 ক্ষমতা এর, বির ক্ষমতা 1, 3। এই যেটা ক্ষমতা হয় সেটা কিন্তু সময়ের উল্টো হয়। তার মানে এর সময় লাগবে 1, বি এর সময় লাগবে কিন্তু 3। যেহেতু ক্ষমতা আমাদের 3, 1 আছে, সেই জন্য উল্টে 1, 3 চলে যাবে। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে যে এর বি এর থেকে কাজ করতে 60 দিন কম সময় নেয়। তার মানে এখানে বি এর থেকে 3-এর ডিফারেন্স কত? 2। তাহলে এই 2 কাজটাই 60 দিন, মানে কাজ না, 2 দিনটাই হলো 60 দিন। তার মানে 3 দিন মানে কত? 2, 2টা 60 দিন হলে মানে 1 মানে 30, 1 মানে 30। তাহলে এ তো 1 এককে কাজ করে, 1 একক মানে 30, আর বি হচ্ছে 3, 3 মানে কত? 90। ঠিক আছে? তাহলে কি বলছে এবার? এই হয়ে গেল আমাদের, এ 30 দিনে একটি কাজ করে, বি 90 দিনে কাজ করে। এটার মানে হলো এইটাই, এ 30 দিনে কাজ করে, বি। তাহলে কি বলছে? তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে? এদের লসাগু কত? 90। আর এদের এটা তো জানাই আছে 3 আর 1। তাহলে 90 বাই কত হবে? 3 আর 1 4 টোটাল। তাহলে 90 বাই 4 কত হয়? 22 পূর্ণ 5, মানে 22 পূর্ণ 1 এর 2 কিংবা। ঠিক আছে? তাহলে এই যে অপশন বিটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো নেক্সট যাওয়া যাক, কি বলছে? একটি নির্দিষ্ট আসল সরল সুদের হারে 5 বছরে 5,200 টাকা এবং 7 বছরে 5,680 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে 5 বছরের যে সুদে আসলে টাকা হলো, এটা মানে কি? এটা মানে যে পি ছিল সেটা পি তো পি থেকেই যাচ্ছে, প্লাস কি 5i, 5টা কিন্তু ইন্টারেস্ট যোগ হলো। ঠিক আছে? এখানে কি 7 বছরে পিটাই থেকে গেল, পি এর সঙ্গে কি 7টা ইন্টারেস্ট যোগ হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে? আমাদের এটার মান কিন্তু এটাই হচ্ছে। তাহলে দেখো, এটার থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কি হচ্ছে? দেখো, পি প্লাস 7i, এটার থেকে এটা বিয়োগ করছি, পি প্লাস 5i। ঠিক আছে? তাহলে কি থাকছে দেখো, পি প্লাস 7i বিয়োগ পি বিয়োগ 5i। তাহলে পি কেটে গেল, তাহলে কি থাকে? 7i থেকে 5i, 2i। তাহলে 2i কিন্তু চলে আসলো, 2i। আর সরল সুদ আমরা কি জানি? প্রত্যেক বছর একই সুদ হয়। সরল সুদ প্রত্যেক বছর একই সুদ হয়। তাহলে 2i মানে, তাহলে এখান থেকে যদি i 2 দিয়ে ভাগ করি তাহলে i বেরিয়ে যাবে। i মানে কি? 1 বছরের সরল সুদ, তাহলে i মানে বেরিয়ে যাবে সেখান থেকে কি? তাহলে আমি এখান থেকে যদি এই i বেরিয়ে গেল, তারপর এখান থেকে যদি আমি 5i, এখান থেকে 5i, 5i যদি আমি বাদ দিই তাহলে পিটা বেরিয়ে যাবে। তাহলে i বাই পি, মানে এটা i মানে কত? ইন্টারেস্ট, আর পি মানে মূলধন। এই i বাই পি করলে এটাই তো পার্সেন্টেজ বার হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা সেটাই করব। কি আছে এবার? 5,680 7 বছর ছিল, এখান থেকে আমি কি 5,200 এটা বিয়োগ করবো, তাহলে 0,8 কত? এটা 480, এটা কিন্তু 2 বছরের। তাহলে 1 বছরের কত? 240। তাহলে 5 বছরের কত? 5 শূন্য শূন্য, 4 5 20, 0 5 2 10 আর 2 12। তাহলে 5 বছরে কিন্তু এত হলো আমাদের কি? ইন্টারেস্ট। তাহলে 5 বছরে আসল কি ছিল? আসল কি? 5,200 থেকে 1,200 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 0,004। তাহলে 4,000টা ইন্টারেস্ট। তাহলে এবার কি? তাহলে ইন্টারেস্ট কত করে বাড়ছে? আই সমান কত? 240। কিসের ওপরে বাড়বে? মূলধন। মূলধন কত? 4,000 বেরিয়েছে। কত পার্সেন্ট? পার্সেন্টেজ। তাহলে এই দুটো শূন্য, এই একটা শূন্য, তিনটে শূন্য, এই তিনটে শূন্য কেটে গেল। তাহলে 4 দিয়ে 4 6 24। তাহলে 6% হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এটা শিওর, ভালোভাবে দেখলে আবার বুঝতে পারবে অবশ্যই। তারপরে কি 15 দায় কি বলছে? যে দুটি সংখ্যার অনুপাত 4:3, প্রত্যেক সংখ্যার সাথে 9 বিয়োগ করলে অনুপাত হয় 3:2। তাহলে দুটি সংখ্যা কত? প্রথমে দেখো, প্রথমে কি ছিল? দুটি সংখ্যা 4:3, তারপরে বিয়োগ করে কত হলো? 3:2। এবার দেখো একটা কেস, এখানে কি এটা তুমি নর্মালি এক্স ধরে করতে পারো, যে একটা সংখ্যা 4x আর একটা কি 3x, এখান থেকে 4x বিয়োগ 3x, 4x বিয়োগ 9 বাই 3x বিয়োগ 9 সমান 3/2, এরকমভাবে করতে পারো নর্মাল। ঠিক আছে? কিন্তু আরেকটা টেকনিক কি দেখো, এখানে অপশনের মধ্যেই উত্তর আছে, মানে অপশন না, প্রশ্নের মধ্যেই উত্তর। কি বলছে এখানে? প্রত্যেক সংখ্যার সাথে 9 বিয়োগ করতে হবে, প্রত্যেক সংখ্যার সাথে। তাহলে এখান থেকে বিয়োগ করে দেখো 1 কমেছে, এখান থেকেও বিয়োগ করে দেখো 1 কমেছে, 1।
এখান থেকেও বিয়োগ করে 1 কমেছে, তাহলে 9 করে বিয়োগ করছিল ওরা, ঠিক আছে, তার জন্য প্রত্যেকের 1 করে কমেছে, এখানে প্রত্যেকের 1 করে কমেছে, 4 থেকে 3 হয়েছে, 3 থেকে 2 কমেছে, তার মানে যে 1 ইউনিটটা কমিয়েছি, মানে যে 9টা কমিয়েছি সেটা কি এদের 1 ইউনিটের সমান, দুজনেরই 1 ইউনিটের সমান, তাহলে কি, তাহলে আমাদের কি বলছে সংখ্যা দুটি কত, তার মানে 1 এর মান 9 হলে 4 এর মান কত, 4 9 36 ইস্টু কত, ইস্টু আর হবে না, 4 9 36 আর কত 3 9 কত 27, তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার। 36 আর 27 কোথায়, 36 আর 27 অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে এটা। নেক্সট কি বলছে, 22 জন পরীক্ষার্থীর গড় নম্বর 55, প্রথম 10 জন আচ্ছা এত, শেষ 10 জন এত, তাহলে কি বলছে, তার মানে বলছে 22 জন পরীক্ষার্থীর একটা গড় নম্বর বলে দিয়েছে কি 55, ঠিক আছে, আবার কি বলছে প্রথম 10 জনের গড় নম্বর কত 65, ঠিক আছে, এই যে, আর কি বলছে শেষের 11 জনের গড় নম্বর কত 42, তাহলে কি বলছে 11তম সংখ্যার মানে 11তম পরীক্ষার্থী কত পেয়েছে, তাহলে এই যে লাস্টের 11 জন আর এই ফার্স্টের 10 জন আছে, ঠিক আছে, তাহলে এই যে দুটো হলো, এবার এদের মধ্যে যোগ করলে কি থাকছে, 11টাই তো শুধু থাকছে না, তাই তো, তাহলে এই যে সবার গড় যোগফল এদের যে টোটাল এজ, এই এজ বলছি এভারেজে শুধু এজ মাথায় আসছে, এই যে এদের টোটাল গড় নম্বর, ঠিক আছে, এই যে টোটাল গড় নম্বর, এই গড় নম্বর থেকে এই দুটো যোগফল বিয়োগ করলেই শুধুমাত্র কি 11টা বাদ আছে, তাহলে সেই 11টাই বেরিয়ে চলে আসবে, তাহলে আমরা সেটাই করব, কি করব, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 22 ইন্টু 55 বিয়োগ কত 10 ইন্টু 65 যোগ 11 গুণ 42, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার হবে। তাহলে এবার বার করা যাক কত হচ্ছে, তাহলে 55/22 মানে 5 দুগুণ 10, 5 দুগুণ 10 আর একে 11, তার মানে 1 1 0 0 1 2 1 2 1 0 বিয়োগ 650 বিয়োগ কত, প্লাসে মাইনাসে মাইনাস, 11 দুগুণ 22 এর 2, 4 গুণ 44 আর 2 46, তাহলে কত হচ্ছে এটা 1210 বিয়োগ 2 6 5 11 1 6 4 10 আর একে 11, তাহলে এদের কত হচ্ছে 8 আর এটা 9, তার মানে 98 হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, তার মানে 98 নম্বর পেয়েছিল 11তম পরীক্ষার্থী, ঠিক আছে। নেক্সট কি বলছে, 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, তাহলে কত লিটার জল মেশালে নতুন অনুপাত 2:5 হবে, তাহলে 60 মিটার মিশ্রণ আছে, ঠিক আছে, এখান থেকে কি বলছে সিরাপ আর এখানে ওয়াটার, সিরাপ কত আছে 3:7, সিরাপ 3 আছে, তাহলে 3:7 মানে 3/10 ইন্টু 60, তার মানে কত হচ্ছে 3 6 18, তাহলে বাকি থাকে কত 42, 42টা হচ্ছে 42 পয়েন্ট হচ্ছে ওয়াটার আছে, ঠিক আছে, তাহলে এবার কি বলছে দেখো কত লিটার জল মেশালে নতুন অনুপাত 2:5 হবে, এখানে কি ডাইরেক্ট উত্তরবাসী দিয়ে এটা করা সব থেকে সুবিধাজনক হবে, এবার উত্তরের মধ্যেও আবার ব্যাপার আছে দেখো, এখানে কি দেখো, এখানে ভালো করে খেয়াল করো যে 2:5 হবে, এটা কিন্তু 5 কিন্তু জলের অনুপাতের দিকে আছে, ঠিক আছে, 2:5 5 কিন্তু জলের অনুপাতের দিকে আছে, তার মানে 5-এর কোনো গুণফলই হবে আমাদের জলের অনুপাত, ঠিক আছে, যে জন্য 5টা আমরা কমন নিতে পারিনি, তাই তো 5টার গুণিতক হবে, ঠিক আছে, তাহলে সেটা কি করে হবে, অপশনের মধ্যে বসিয়ে দেখি, যদি 2 বসাই সেটা কিসের সঙ্গে যোগ হবে 42-এর সঙ্গে, 42 আর 2 44, এটা কি 5 দিয়ে হচ্ছে না, 5 লিটার হলে কত কি 42 আর 5 47, এটা হচ্ছে না, 4 লিটার করলে 42 আর 4 46, এটা কি হচ্ছে না, 3 লিটার করলে 42 আর 3 45 হচ্ছে, তাহলে এটা হচ্ছে, এবার দেখা যাক যে এদের ইস্টু অ্যান্সারটা আসছে কিনা, তাহলে কি 18:45, তাহলে কত 9 দিয়ে যাচ্ছে, 9 দুগুণ 18, 5 9 45 আসছে, এবার 2:5, তাহলে কত হবে 3 লিটার আমাদের অ্যান্সার হবে, এটা নর্মালি করা যেত এক্স ধরে, ঠিক আছে, কিন্তু এরকম বুদ্ধি মাঝে মাঝে একটু অ্যাপ্রোচ আলাদা করতে হবে, ঠিক আছে। নেক্সট কি বলছে, যে এই সংখ্যাটা দেওয়া আছে এদের গসাগু কত হবে, এদের গসাগু, ঠিক আছে, তো এরকম অঙ্ক দেওয়া থাকলে এর গসাগু বার করা সব থেকে সহজ জিনিস, গসাগু মানে কিচ্ছু না, আমরা কি জানি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মানে গরিষ্ঠ মানে সব থেকে বেশি, ঠিক আছে, গরিষ্ঠ মানে সব থেকে বেশি, গ্রেটেস্ট কমন ডিভিজার, ঠিক আছে, তার মানে সব থেকে বেশি কোনটা আমাদের কমন যাচ্ছে, ঠিক আছে, সব থেকে বেশি,
তার মানে কি, যেটা কমন যাবে সেটা সবার মধ্যেই থাকতে হবে, ঠিক আছে। এবার আমাদের অপারেশন শুরু হবে। এখানে আছে কি 3^4 আছে, সেকেন্ডটাই কি আছে 3^4, 3^3 নেই, 2 আছে, তাহলে 3^2 পর্যন্ত আছে। তারপরে কি 3 কিছুই নেই, তার মানে 3 তো এটার থেকে কমন যাচ্ছে না, তার মানে 3 সামথিং কিছু থাকবেই না, ঠিক আছে। তারপরে কি বলছে 5³ আছে এটাতে, 5³। আমি প্রথম থেকে দেখা শুরু করছি, ঠিক আছে। এটাতে কি আছে দেখো, আমি হাইলাইটার দিয়ে করি 5³, ঠিক আছে। তাহলে পরেরটাই দেখবো 5 এর কিছু আছে কিনা। এটাতে কি আছে 5^1, 5 মানে 5^1। আর এটাতে কি আছে 5², ঠিক আছে। এবার আমরা কি নেবো, কি এটার থেকে নেবো কি আমরা, কি এর মধ্যে কমনটা কি নিতে পারি। এর মধ্যে কমনটা শুধু 5 নিতে পারি, কারণ এখানে 5-এর 3 গুণ আছে, এখানে 5-এর 2 গুণ আছে, আর এখানে একটাই 5 আছে। তাহলে সবার থেকে আমি শুধুমাত্র একটাই 5 কমন নিতে পারবো। তাহলে কি হবে, একটাই 5 কমন নিচ্ছি, ঠিক আছে, গুণ। আবার কি আছে 7^4 আছে এটাতে, এটাতে আবার 7² আছে, এটাতে আবার 7^4 আছে। তার মানে কি, এবার কি আছে দেখো খেয়াল করে ভালো করে, এখানে 4টে 7 আছে, এখানে 2টো 7 আছে, এখানে 4টে 7 আছে। তাহলে 2টো 7 আমি যদি কমন নিই, তাহলে সবার থেকে 2টো 7 কমন নেবো, কমন নেওয়া যাবে। যদি 4টে 7 নিতাম তাহলে তো এটার থেকে কমন নিতে পারতাম না আমি, সেই জন্য 2টো 7 সবার থেকে কমন নেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে কি এ একটা 7² মানে 2টো 7 আমি কমন নিতে পারছি। আর কি বাকি আছে, আর কি 2^3 বাকি আছে, এই যে 2^3, 2^3। আর কি কোনো জায়গায় আছে 2 এর পাওয়ার নেই, কোনো জায়গায়, কোনো জায়গায় নেই। তার মানে এই যে এই দুটো, এই জিনিসই কমন যাচ্ছে আমাদের, তার মানে এটাই হলো এদের গ্রেটেস্ট সব থেকে বড় কমন নেওয়া যাবে এই যে। তার মানে কি অপশন ডিতে আছে, তাহলে এটাই হলো এদের গসাগু, ঠিক আছে। তো নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে। এই যে সংখ্যা আছে, বলছে এদের এককের ঘরের সংখ্যা কি, ঠিক আছে। এটা হলো একটা ইন্টারেস্টিং অঙ্ক। এটা যদি আমি যতটা সম্ভব এক্সপ্লেন করে বোঝাচ্ছি, এর সব থেকে বেশি যদি এক্সপ্লেন চাও তাহলে কমেন্ট করো, সেটা আমি অন্য একটা ভিডিওতে করে দেবো। এখানে কি বলছে, আমরা কিভাবে করি এই অঙ্কগুলো, জাস্ট পাওয়ারকে 4-এর পাওয়ার দিয়ে ভাগ করে রেখে দিই, কারণ 4 পাওয়ার পরে পরে আবার রিপিটেড হয়। এখানে যেহেতু 7 আছে, 7-এর পাওয়ার যদি 1 দেওয়া হয়, এই 0 দেওয়া হয়, তাহলে কত হয় 1, সবারই 0 1 হয়। 7-এর পাওয়ার 1 হলে 1, 7-এর পাওয়ার 1 হলে 7 হয়, 7-এর পাওয়ার 2 হলে 7 7 49, তার মানে 9 হয়। ইউনিট ডিজিট, তার মানে এককের ঘরের সংখ্যা 7 7 এটা 49, ওই জন্য 9 হচ্ছে। তারপরে কত 7³ মানে কত, 7³ মানে 343 হয়, ঠিক আছে। তার মানে কত হবে 3 হবে ইউনিট ডিজিট। তারপরে একে মানে অ্যাকচুয়ালি একে আবার 7 দিয়ে গুণ করছি, 7 49 9, এখানে 7 9 63, তাহলে 3 থাকছে। তাহলে 7^4 কি হবে, এটা আর গুণ করে লিখছি না, এটা কি হবে 3 7 21 1 হবে, তাহলে 7^4 কিন্তু 1 হবে। তারপরে আবার 7^5 কি হবে, 7^5 এই 1-এর সাথে 7 গুণ হবে। তারপরে এই 4 যেটা হয়েছিল, এই 4টে সংখ্যা এটাই কিন্তু রিপিটেড হচ্ছে বারবার, ঠিক আছে। ওই জন্য আমরা 4কেই নেব, তারপরে যা হবে রিপিটেডই হবে, যা হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি 7 আছে, 77 আছে, আমরা লাস্টের সংখ্যাটা নেবো 7। আর যে 38 আছে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, যেটা অবশেষ থাকবে সেটা লিখবো। যদি 0 থাকে তাহলে 0 লিখবো না, যদি 4 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায় তাহলে 4টাই লিখবো, ঠিক আছে। তাহলে 38 আছে, তাহলে কত হবে 38, 4 9 36, তাই তো 4 9 36, তাহলে বেঁচে থাকে কত, এটা 4 9 36, তাহলে বেঁচে থাকে কত 2 বেঁচে থাকে, 2² ঠিক আছে, গুণ 3 আছে 3, 3 কত আছে 36, 4 9 36, তার মানে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমি কি লিখবো 4 লিখবো, ঠিক আছে। তারপরে কি আছে 4 13 52, ঠিক আছে 6। আচ্ছা এটা 6-এর দেখলে কিছু দরকারই নেই, 6 তুমি যাই গুণ করবে 6ই থাকবে লাস্টে, ঠিক আছে। ওই জন্য 6টার কষ্ট করে লিখবো না কিচ্ছু। 6কে দেখো গুণ করে দেখো, 6 1 6, তারপরে 6 6 36 6, তারপরে 6 36 2 16 6, যা করবে লাস্ট সংখ্যা 6 আছে, 6-এর সঙ্গে গুণ করলে 6ই থাকবে, ঠিক আছে। তো আমাদের এরকম ছোট শর্টকাটে নিয়ে এসেছি। তাহলে 7 7 49, তার মানে ইউনিট ডিজিট 9। তারপরে কি গুণ 3^4, 3^4 কত হয়, 3^4 এ 3^1 এ 3 হয়, 3^2 মানে 9 হয়, 3^3 মানে 27 হয়, আর 3^4 মানে 81 হয়। তার মানে 1 হলো আমাদের ইউনিট ডিজিট 3^4 এর, তার মানে 9 গুণ 1 গুণ 6 আছে, তার মানে 6 9 এটা 54 হচ্ছে। তার মানে ইউনিট ডিজিট মানে 4টাই হচ্ছে এটা। ইউনিট ডিজিট কত হলো আমাদের 4, তাহলে 4 হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেছে আশা করছি। নেক্সট যাওয়া যাক। নেক্সট কি বলছে, একটি প্রেসার কুকারের বিক্রয় মূল্য 120 টাকা। একটি একটি প্রেসার কুকারের বিক্রয় মূল্য, আচ্ছা বিক্রয় মূল্য সেলিং প্রাইস 120 টাকা, ঠিক আছে। এবার বলছে বিক্রয় কর,
বিক্রয় মূল্যের 1/5। বিক্রয়কর মানে এখানে বলছে ট্যাক্স, বিক্রয়কর ট্যাক্স, ট্যাক্স কি বলছে, ট্যাক্স কি বলছে 1/5 এটার, তাহলে বিক্রয় মূল্যের, সরি 1/5, 120 এর 1/5 মানে 24, তাহলে 24 টাকা হলো কি ট্যাক্স। তারপরে কি বলছে, ও লাভ অবশিষ্টের 1/3 হলে, অবশিষ্টের 1/3 লাভ, তাহলে অবশিষ্ট কত আছে, 120 থেকে 24 বিয়োগ করতে হবে, কত হচ্ছে 6, 9, 96, তাহলে বাকি আছে 96, 96 এর 1/3 লাভ, তাহলে 3 দিয়ে করলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তার মানে 32 হলো কি লাভ, 32 হলো লাভ। তাহলে এবার কি বলছে, তাহলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য কি হবে, এই দুটো জাস্ট সিপি এই এসপি থেকে বিয়োগ করে দেবো, 4 আর 2 6, 3 আর 2 5, তাহলে 56, এটা আলাদা, ট্যাক্স আলাদা, লাভ আলাদা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা 120 থেকে আমরা 56 বিয়োগ করব, তাহলেই বার হয়ে যাবে ক্রয় মূল্য, 6 আর 4 10, ঠিক আছে। তারপরে কি 5 আর 2, ও সরি বিয়োগ করছি তো, 6 আর 4 10, 6 আর 6 12, তাহলে 64 টাকা হলো আমাদের ক্রয় মূল্য, ঠিক আছে, বোঝা গেছে। এখানে কি হয়, ক্রয় মূল্য যেটা সিপি হয়, কস্ট প্রাইস, তার উপরেই কিন্তু জিএসটি, যেটা এখানে ট্যাক্স বলছে অ্যাকচুয়ালি জিএসটি, জিএসটি কিন্তু এর উপরেই লাগে, এক্সট্রা চার্জেস, ঠিক আছে, এক্সট্রা চার্জেস জিএসটি প্লাস প্রফিট, তারপরেই তো হয় যে সেলিং প্রাইস, তারপরেই তো বিক্রি হবে, তাই তো। আমি কি সিপি ধরলাম, ক্রয় মূল্য, একটা বস্তুর ক্রয় মূল্য আমার ধরলাম 100 টাকা, ঠিক আছে, তার উপরে আমি জিএসটি লাগালাম 18%, ঠিক আছে। এবার আমি তো 118 টাকায় থোড়ি না বিক্রি করবো, কারণ 18 টাকা তো আমার জিএসটি চলে যাচ্ছে, আর 100 টাকা তো আমার প্রোডাক্টের কস্ট, তাহলে কি আরও কিছু টাকা মার্জিন রাখবো আমি প্রফিটের জন্য, ধরলাম আমি 50 টাকার প্রফিটের মার্জিন রেখেছি, তারপরে যেটা বিক্রি করব কত হলো 108, 168, তাহলে 100 টাকার জিনিসটা 168 টাকায় বেচেছি, কিন্তু এতে আমার প্রফিট 50%, 18% তো আমার জিএসটি দিতে হবে, ঠিক আছে, এ হলো কেস। তাহলে করা যাক কি বলছে, এরপরে নেক্সট, এ বি এর দ্বিগুণ কাজ করে, ঠিক আছে, এই যে সেম একটুখানি আগে করলাম, এ বি এর দ্বিগুণ কাজ করে, তার মানে এ বাই বি সমান 2/1, এ বি এর ডবল, তাহলে কি বলছে, যদি বি একা কাজটি 12 দিনে করতে পারে, তার মানে কাজটি যদি বি একা 12 দিনে করতে পারে, তার মানে 12 × 1, যা মানে যে দিনটা আমাদের দেবে তার সাথে আমাদের এফিসিয়েন্সি ক্ষমতা গুণ করে দেবো, তাহলে টোটাল কাজ বেরিয়ে যাবে, তাহলে 12 × 1 টোটাল কাজ, টোটাল বাই কি, তাহলে এ ও বি একসাথে কাজ করলে কতদিন শেষ করবে, এ ও বি একসাথে কাজ করলে কতদিন শেষ করবে, সেটা কি 2 আর 1, এই এফিসিয়েন্সি কত 3, 3 এফিসিয়েন্সি ভাগ করলে এদের টোটাল এফিসিয়েন্সি, তাহলে বেরিয়ে যাবে, তাহলে 3 × 4 = 12, তার মানে 4 দিনে কাজটি শেষ করে দেবে, ঠিক আছে। তো নেক্সট যাওয়া যাক, কি বলছে, সরল সুদে ধার দেওয়া কোনো আসল 2 বছরের সরল সুদ, এই সুদে আসলে এত টাকা, এবং 5 বছরের সুদে আসলে এত টাকা, তাহলে আসল কত, এই সেম অঙ্ক করলাম একটুখানি আগে, কি বলেছে, এটা 2 বছরের সুদে আসলে, তাহলে কি করব আমরা, আগের বারের থেকে দেখে এটা করতে পারবো অবশ্যই, তাহলে এটা 5 বছর থেকে 2 বছর বিয়োগ করব, তাহলে কি 2, 0, 4, 0, এটার থেকে 1, 4, 4, 0 মানে 0, 0, 6, 600 টাকা, 600 টাকা কি, 600 টাকা 3 বছরের কি, 3 বছরের এটা কি ইন্টারেস্ট, 600 টাকা 3 বছরের ইন্টারেস্ট, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত, 200 টাকা, তাহলে 2 বছরের ইন্টারেস্ট 2 × 2 = 400 টাকা, তাহলে এইটা কোথায় 2 বছর কেন বার করলাম, এখানে অ্যাপ্লাই করবো তাই, তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত 400 টাকা, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের এই যে এটা আছে পি প্লাস কত 2i, এটা এখান থেকে 2 বছরের এটা বার করলে আমার আসল বার হয়ে যাবে, তাহলে 1440 টাকা আছে, এটা থেকে আমরা কি 2 বছরের সরল সুদটা বিয়োগ করব, 0, 4, 0, 1, তাহলে 1, 0, 4, 0 টাকা, এটাই হলো আমাদের আসল টাকা, ঠিক আছে, বোঝা গেছে। এটার এক্সপ্লেনেশন আগের অঙ্কটাই করে দিয়েছি, ফুল এক্সপ্লেনেশন। নেক্সট কি বলছে, বিক্রয় মূল্য এবং লাভের অনুপাত 5:1, তাহলে শতকরা লাভের হার কত, তাহলে কি বলছে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি 5 টাকা এবং অনুপাত, তার মানে কি লাভ বলছে 1 টাকা, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত,
ক্রয় মূল্য, লাভ এই বিক্রয় মূল্য বিয়োগ লাভ মানে 5 বিয়োগ 1, তার মানে 4 টাকা, মানে 4 টাকা না 4 একক। তাহলে কি এবার কি শতকরা লাভের হার কত? লাভ কি করে বার করতে হয়? লাভের হার লাভ যত হয়েছে এবং ক্রয় মূল্যের উপরে 1/4 ইন্টু 100 হয়। তাহলে কত হবে এটা? 25%। তাহলে আমাদের কত লাভ হলো? 25% লাভ হলো। ঠিক আছে, নেক্সট কি বলছে? এ বি সি 1, 3 ও 5 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করলো। 4 মাস পর এ সমান মূলধন বিনিয়োগ করলো এবং বি ও সি তাদের বিনিয়োগের অর্ধেক তুলে নিল। বছর শেষে তাদের লাভের অনুপাত কত? বাহ, সুন্দর অঙ্কটা। কি বলছে? এ বি ও সি এরা কি 1:3:5 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করছে। তার মানে কি এটা 1 করছে, এটা 3 করছে, এটা 5। ঠিক আছে, এবার কি বলছে? 4 মাস পর এ সমান মূলধন বিনিয়োগ করলো। তার মানে প্রথমে কি বলছে? এ তো 4 মাস তো চলছেই, 4 মাস তো চলছেই, ঠিক আছে। তারপরে কি আবার 1 বিনিয়োগ করলো, ঠিক আছে, প্লাস, তার মানে 1 + 1 2 সমান বিনিয়োগ করলো। 1 টাকা যদি আগে বিনিয়োগ করতো, তারপরে কি বলছে? 4 মাস পর আবার 1 টাকা বিনিয়োগ করেছে, যেটা মূলধন ছিল সেটা। তার মানে 2 বিনিয়োগ করছে। তাহলে কত থাকবে? এখানে কি বলছে? বছরের শেষে, তার মানে কত? এটা 1 বছর ধরে চলেছে কেসটা। তার মানে 4 মাস তো হয়েই গেছে, 4 মাস কি এ কিন্তু 1 মূলধনে চলছিল। তাহলে আর বাকি কত রইলো? 8 মাস। তাহলে 8 মাস কত চলবে? 8 মাস চলবে ওই 2 মূলধন আছে সেটাই। আর কি বলেছে? বি ও সি তাদের বিনিয়োগের অর্ধেক তুলে নিল। ঠিক আছে, তাহলে বি ও সি 4 মাস তো এরকমভাবে চলবে এদের যেটা আছে। তাহলে কি হবে? বাকি 8 মাস যেটা থাকবে তাদের এদের অর্ধেক তুলে নিলে অর্ধেক বেঁচে থাকবে, 3/2 অর্ধেক বেঁচে থাকবে, কত হবে? 8। 8 মাস চলবে। এটাও কত হবে? 5/2 ইন্টু 8 মাস চলবে, প্লাস এই যে প্লাস প্লাস লিখলাম মানে কি এটাই হলো এদের টোটাল ইনভেস্টমেন্ট। এই যে তাহলে কি এটা 2 দিয়ে কাটছে 8, 4 দিয়ে, 2 দিয়ে কাটছে 8, 4 দিয়ে, তাহলে হচ্ছে কি এটা কত হলো? 4। আর এটা 8 দুগুণ 16, এটা কত? 3 এর 4 12 প্লাস 3 এর 4 12, 4 5 20 প্লাস 4 5 20, তাহলে কত হচ্ছে? 16 আর 4 20, 12 আর 12 24, তাহলে এটা কত হচ্ছে? 20 20 40। তাহলে এদের রেশিও কত? 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 5 20, এদের রেশিওই কিন্তু এটা, ঠিক আছে। 4 5 20, 4 6 24, 4 10 40, তাহলে কত হচ্ছে? 5:6:10 এরকম ভাবে কোথায় আছে? 5, অপশন বি। অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা বোঝা গেছে আশা করছি। নেক্সট কি বলছে? এটা লাস্ট অঙ্ক, 25 দাগ। কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে? ঠিক আছে, এটা একটা ট্রিকি জিনিস, যারা জানে না তারা দেখে নিও, যে কোনো আসল বার্ষিক 12% সরল সুদের হারে 4 বছরে কত বছরে 4 গুণ হবে? অ্যাকচুয়ালি 4 গুণ হওয়া মানে কত? পি প্লাস 3পি যখন হবে তখনই কিন্তু 4 গুণ হয়ে যাবে, 4পি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের পি তো আছেই, ঠিক আছে, তাহলে আমাদের ইন্টারেস্টটা বলছে 3পি কবে হবে, তাই তো। তাহলে 3পি আর এই 4পি সুদে আসলে কত হবে? 4পি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টারেস্ট নিশ্চয়ই কত হতে হবে? 3পি হতে হবে, যদি প্রিন্সিপাল আমি অ্যামাউন্ট ধরি। তাহলে কি আমরা কি জানি? অ্যাকচুয়ালি আই সমান PTR/100। ঠিক আছে, তা আমরা সেটাই এখানে বসাবো, যে আই সমান আই মানে কত বললাম? 3পি হতে হবে, তাহলেই তো পি এর সাথে যোগ করলে 4পি হবে, তাই তো। আই সমান 3পি সমান পি, পি তো পি আছে, টি, টি তো আমরা জানি না, টিটাই বার করতে বলেছে। আর কত? 12% বলেছে, তাহলে বাই 100। তাহলে কত হবে? এই যে পি, এই যে পি কেটে গেল, তাহলে টি সমান কত হবে? 3 গুণ 100 বাই কত? 12, তাহলে কত হবে? 3 4 12, 4 25, তার মানে কত হবে? টি সমান 25 বছর। তার মানে কি অপশন বি হলো কারেক্ট অ্যান্সার আমাদের, 25 বছরে এটা 4 গুণ হবে 12% সরল সুদে। ঠিক আছে, তো ঠিক আছে, চলো বাই। যদি এটার পিডিএফ চাও, পিডিএফটা গুছিয়ে ভালো করে দেওয়া আছে, যদি এটার পিডিএফ চাও, তোমরা যদি নিজেরাই মক দিতে চাও, নিচে অপশনও আছে পিডিএফের, সব দেওয়া আছে, নিজেরা মক দিয়ে কত নম্বর পেয়েছো দেখতে পারবে। ঠিক আছে, তাহলে টেলিগ্রাম চ্যানেল আমার আছে ম্যাথস বাই তোয়েশ, সেখানে জয়েন করে নেবে, টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দেওয়া হবে। ঠিক আছে, চলো আজকের মতন বাই।